আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র ভারত থেকে হচ্ছে এমন অভিযোগ করে সর্বদলীয় প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদির আক্রমণকারীদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে দেশটি। ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী শক্তিকে ক্ষমা করার পরও তারা জুলাই যোদ্ধাদের ওপর হামলা চালাচ্ছে, যা আর বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। অবিলম্বে স্বরাষ্ট্র এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি আসে এই সমাবেশ থেকে, যেখানে অংশ নেয় এনসিপি, জামায়াতে ইসলামী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আপ বাংলাদেশ, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। শহীদ মিনার প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির উপর গুলিবর্ষণের প্রতিবাদে আয়োজিত হয় সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের, যেখানে অংশ নেয় ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো সহ অ্যাক্টিভিস্টরা। বক্তারা অভিযোগ করেন, ভারতের ইন্ধনে ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে এই আক্রমণ চালানো হয়েছে। বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের আশ্রয় প্রদান এবং ক্রমাগত ষড়যন্ত্র করে ইতোমধ্যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে ইতিমধ্যে যুদ্ধ ঘোষণা করেছে। বাংলাদেশকে ভারতের গণরাজ্য যারা বানাতে চায়, আমাদেরকে যারা সেবাদান বানাতে চায়, এই দেশকে গ্রাস করার পরিকল্পনার অংশ হচ্ছে হাদির উপর আক্রমণ। বাংলাদেশের এই খলনায়করা কিভাবে প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে, বিভিন্ন রাজনৈতিক দলকে বিভ্রান্তির মধ্যে ফেলছে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী হাদির উপর আক্রমণকারীদের ধরতে কার্যকর পদক্ষেপ নেয়নি। ওসমান হাদির উপর আক্রমণ বিচ্ছিন্ন ঘটনা। প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তারা দ্রুত স্বরাষ্ট্র উপদেষ্টা এবং নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি জানান। এত অভিজ্ঞ আমাদের গোয়েন্দা সংস্থা, তারা গুম সবকিছু দক্ষতা করতে পেরেছিল, কিন্তু 5ই আগস্টের পরে তাদের দক্ষতা কোথায় যেন চলে গিয়েছে। তার উপরে হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যে ইলেকশন কমিশন এই কথা বলে, সেই ইলেকশন কমিশনার দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার থাকে না। আমরা ক্ষমা করে যদি ভুল করে থাকি, তাহলে আমরা প্রতিজ্ঞা নিব যে আমরা আর ক্ষমা করব না। যদি এই দেশের লড়াই এই দেশের বাইরে যায়, তাহলে এই দেশের মুক্তির লড়াইও এই দেশের বাইরে যাবে। এই বিক্ষোভ সমাবেশের সাথে সংহতি জানিয়েছে বিএনপি। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় রাজধানী পল্টন থানায় মামলা হয়েছে। মামলায় এ পর্যন্ত 4 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে। ঘটনার 2 দিন পর রোববার মধ্যরাতে হত্যা চেষ্টা, সংঘবদ্ধভাবে পরিকল্পিত অপরাধ, আগ্নেয়াস্ত্র ব্যবহার সহ বেশ কয়েকটি ধারায় মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। মামলায় ছাত্রলীগ নেতা ফয়সাল মাহমুদ করিম সহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। ওসমান হাদিকে গুলির ঘটনায় র্যাব 4 জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। তাদের মধ্যে মোটরসাইকেলের মালিক হান্নানকে মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নিয়েছে পুলিশ। এছাড়া আরও অন্তত 4 জনকে আটক করেছে থানা পুলিশ। তবে মূল অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। গত শুক্রবার রাজধানীর বিজয়নগরে ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। শেরপুরের নলিতাবাড়ি থেকে সীমান্ত পারাপারে সহায়তা করে এরকম সন্দিগ্ধ 2 জনকে আমরা আটক করেছি। 6 জন বলতে 4 জন আটক গ্রেফতার, আর 2 জন এখনো পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ করে দেখছি। তাদের যদি সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে মামলায় গ্রেফতার দেখানো হবে। প্রধান সাসপেক্ট, তার সাথে সংশ্লিষ্টতা এবং তার ব্যাপারে তথ্য যাচাই বাছাই করা থেকে আরম্ভ করে তাদের অন্য কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেগুলো আমরা খতিয়ে দেখছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পতিত পলাতক চক্র মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি ঘটিয়ে তাকে দলীয় ইতিহাসে পরিণত করেছিল, আর সেই অপচেষ্টার সুযোগ নিয়ে পরাজিত শক্তি নতুন ইতিহাস রচনার চেষ্টা করছে। তিনি বলেন, হাদির ওপর হামলা নির্বাচন বানচালের ষড়যন্ত্রেরই অংশ। মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনায় তিনি একথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজন করে এই আলোচনা অনুষ্ঠানের।
আলোচনায় অংশ নিয়ে বক্তারা 1971 সালের মুক্তি সংগ্রামের সেসব রক্তঝরা দিনের স্মৃতিচারণ করেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, পরাজিত চক্রকে মোকাবেলায় প্রতিশোধ প্রতিহিংসার পরিবর্তে বিজয়ের সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এই মুক্তিযুদ্ধ বা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, প্রশ্নবিদ্ধ করতে দেশি বিদেশি অপশক্তি তখনও যেমন সক্রিয় ছিল, এখনো ঠিক একইভাবে তারা সক্রিয়। পতিত পলাতক একটি চক্র শুধুমাত্র নিজেদের হীন দলীয় স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি ঘটিয়েছিল। আর এই অপরামদর্শী অপচেষ্টার কারণেই পরিস্থিতির সুযোগ নিয়ে এখন আবার মুক্তিযুদ্ধের পরাজিত একটি চক্র বিজয়ের নতুন ইতিহাস রচনার অপচেষ্টা তারা করছে। তারেক রহমান বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র থেমে নেই। সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। গণতন্ত্রের পক্ষে সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করার যে ঘটনাটি, এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ। কি ছিল ওসমান হাদির অপরাধ? স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণের শত্রুরা ঘাপটি মেরে রয়েছে। বিএনপি নেতারা বলেন, নির্বাচনকে নিয়ে চলছে নানামুখী চক্রান্ত। জনগণের ভোটে আমরা যদি নির্বাচিত হয়ে আসি, তাহলে আমরা নিশ্চিত করব যে জুলাই যোদ্ধা সকলকে আমরা নিরাপত্তা দেব। ইনশাআল্লাহ তাদেরকে আমরা কোনো রকম অনিরাপত্তার দিকে ঝুঁকে দিব না। আওয়ামী লীগ না বলতে পারে, জামাত না বলতে পারে, কিন্তু বিএনপি এবং দেশের মানুষ এদেশের স্বাধীনতার ঘোষক হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে জানবে। দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। 48 ঘন্টার মধ্যে ওসমান হাদির হামলাকারীদের গ্রেফতার সহ 3 দফা দাবি কার্যকর না হলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছে ডাকসু। 2 দফায় পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় ঘেরাও কর্মসূচি থেকে এই দাবি জানান ডাকসুর ভিপি আবু সাদেক কায়েম। নূর হোসেনের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির হামলাকারী ও নিষিদ্ধ লীগের সন্ত্রাসীদের গ্রেফতার সহ 3 দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপির নেতৃত্বে ছাত্র জনতার ব্যানারে সচিবালয় ঘেরাও কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দোয়েল চত্বর ও হাইকোর্টের মাজার গেটে 2 দফায় পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষা ভবন মোড়ে পৌঁছায় মিছিল। সেখানে মিছিলটি আটকে দিলে ডাকসুর ভিপির নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করে 3 দফা দাবি জানান। আমাদের ভাই ওসমান শরীফ হাদি ভাইকে হত্যাযজ্ঞ করেছে এবং জুলাই প্রজন্মকে হত্যাযজ্ঞ করেছে, তাদের বিচারের মুখোমুখি করতে হবে। আগামী 48 ঘন্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকা ভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। এই দাবিগুলো যদি বাস্তবায়ন না হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গণ আন্দোলন শুরু হবে। প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডাকসুর বিবি আমাদের যে ছোট ভাই যে কথা বলছে, তার প্রতিটা দাবি যৌক্তিক। আমরা এই দাবিগুলি এর আগেও আমরা কিছু আপনাদের সামনে বলছি যে আমরা এবার গতকালকে মিটিংয়ের পরে বলেছি যে এইগুলি আমাদের আরও বেগবান করতে হবে এবং তাদের এই যৌক্তিক দাবিগুলি আমরা অবশ্যই করব। পরে কর্মসূচি শেষ করে শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে যোগ দেন ডাকসু নেতারা। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে 3 ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে জাতীয় ছাত্রশক্তি। দেশের সার্বিক আইন শৃঙ্খলার অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়ী করেন ছাত্রশক্তির নেতারা। নূর হোসেন, NTV নিউজ, ঢাকা। ওসমান হাদির জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, হাদির ওপর হামলার ঘটনায় সারা দেশের মানুষ যেখানে সমব্যথী, সেখানে সিএসির বক্তব্যে আমরা ক্ষুব্ধ। এ সময় এমন বক্তব্যের ব্যাখ্যা চান তিনি। সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি
এসব মন্তব্য করেন। সিএসির মতো গুরুত্বপূর্ণ জায়গায় বসে দায়িত্ব জ্ঞানহীন আচরণ না করার অনুরোধ জানান জামায়াতের আমির। এ সময় তরুণ বিপ্লবীরা আহত হওয়ার আগেই সরকারকে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, দেশের বাহিরের কোনো শক্তি আমাদের ওপর কেউ দাদাগিরি করুক সেটি আমরা চাই না। ফ্যাসিবাদের সাথে জামায়াত কখনো আপোষ করবে না জানিয়ে দলটির আমির জানান, সব ষড়যন্ত্র মোকাবেলা করে জাতি তার লক্ষ্যে পৌঁছবে। এ সময় ফ্যাসিবাদ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত আমির। নির্বাচন কমিশনের প্রধান তিনি একটি বক্তব্য রেখেছেন, জাতি তার এই বক্তব্যকে মোটেই ভালোভাবে গ্রহণ করে। আমরা জাতিকে সুসংবাদ দিচ্ছি, সবাইকে নিয়ে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ জাতি করব। একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় নির্বাচন অনুষ্ঠানে বাজেট বাড়বে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। কমিশনের ব্যাপার এটা আমরা নির্বাচনটা বেঁধে ধরে বলবো না এত পাঠান, কারণ ওদের যা যা লাগবে ওদের পুরা লজিস্টিক, তারপর অন্য এসে আছে ওদের সাপোর্টিং অনেক লোকজন তো কাজ করবে ইলেকশনের জন্য। তো ইলেকশনের দিন গণভোটের দিন বহু লোক থাকবে, তাদের জন্য খরচ ওটা ওরা দেবে, ওটার ব্যাপারে আমাদের কোনো রিজার্ভেশন নাই। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার সিএমএম আদালতে তাকে হাজির করা হলে এই আদেশ দেন বিচারক। রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, টেলিভিশন টকশো ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আনিসের সরকার বিরোধী মন্তব্য দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে পারে। এমন মন্তব্যের পেছনে তার উদ্দেশ্য এবং মদতদাতাদের শনাক্ত করতে রিমান্ডের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষ। পরে আনিস আলমগীর আদালতে বলেন, একজন সাংবাদিক হিসেবে সরকারের সমালোচনা করাই তার দায়িত্ব। অতীতে করেছেন, ভবিষ্যতেও করবেন। বরং তাকে এভাবে গ্রেফতারের পেছনে বিশেষ ষড়যন্ত্র রয়েছে বলে আদালতে দাবি করেন তিনি। সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন সহ 4 জনের বিরুদ্ধে মামলাটি করে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ। আনিস আলমগীর যে বিভিন্ন সময় টক শোতে দেশের বিরুদ্ধে এবং সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য প্রদান করে, সেজন্য তাকে 7 দিন রিমান্ড চাওয়া হয়েছে। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শোনার পর তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর। সাংবাদিকদের গণতান্ত্রিক উপায়ে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর সার্কিট হাউসে তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচন পূর্ববর্তী এবং নির্বাচন পরবর্তী গণতান্ত্রিক যাত্রাকে শক্তিশালী করার একটি বড় মাধ্যম হিসেবে কাজ করে গণমাধ্যম। সেজন্য নিরপেক্ষতা ও জাতীয় স্বার্থকে মাথায় রেখে গণমাধ্যমকে সংবাদ প্রকাশ করতে হবে বলেও মত দেন তিনি। রেমিটেন্স না বাড়লে দেশ পরিচালনা কঠিন হবে বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান। সকালে রাজধানীর সিটআপ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, প্রয়োজনের থেকে অপ্রয়োজনীয় জিনিস কেনায় আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে। দরকার হলে ভ্যাটের হার কমানো হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, আগামী নির্বাচিত সরকারের মূল চ্যালেঞ্জ হবে সুশাসন ও সুশিক্ষা নিশ্চিত করা। একই সঙ্গে বিনিয়োগকারীদের আস্থা অর্জনের দিকে নজর দিতে হবে বলেও তিনি জানান। বলেন, দেশের বিভিন্ন সেক্টরে নেয়া সংস্কারগুলো বাস্তবায়নে এখনও তেমন দৃশ্যমান অগ্রগতি হয়নি। তাসকিন আহমেদ, নাহিদ রানারা বিশ্বের দ্রুততম বল করার রেকর্ড ভাঙবেন সেই আশায় আছেন রেকর্ডের মালিক শোয়েব আখতার। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ অনেক দূর যাবে, এমনটাই প্রত্যাশা পাকিস্তানের কিংবদন্তি এই ফাস্ট বোলারের। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সঙ্গে মেন্টর হিসেবে যুক্ত হয়ে এসব কথা জানান শোয়েব। কুশল ইয়াসিরের রিপোর্ট। গতির ঝড় তুলে প্রতিপক্ষের বুকে যিনি কাঁপন ধরাতেন সেই পাকিস্তানি পেসার শোয়েব আখতার এখন ঢাকায়। তাই তো সাবেক এই ফাস্ট বোলারকে ঘিরে বিরাজ করছে বাড়তি উন্মাদনা। আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দেখা যাবে তাকে। লম্বা ক্যারিয়ারের অভিজ্ঞতা বিনিময় করাই তার দায়িত্ব।
1999 বিশ্বকাপে এক ঝাঁক তারকা ঠাসা পাকিস্তানকে হারিয়ে বিশ্ব ক্রিকেটে চমক দেখিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচটার তিক্ততা এখনও এঁটে আছে শোয়েবের 2026 টি-20 বিশ্বকাপে লিটনদের কাছে ভালো কিছু প্রত্যাশা শোয়েবের। Though we lost a great game of cricket against you guys back in 99, I was playing that match. ওই ম্যাচের সাক্ষী আমি। নিয়মিত জয় না পেলেও ক্রিকেটের প্রতি প্রজ্ঞা রয়েছে বাংলাদেশের। আশা করি আসন্ন টি-20 বিশ্বকাপে অনেক দূর পর্যন্ত যাবে দলটি। তাদের জন্য শুভকামনা রইল। 2003 বিশ্বকাপে 161.3 কিলোমিটার গতির বল করে রেকর্ড গড়েন শোয়েব, যা এখনও অক্ষুণ্ণ। তবে বাংলাদেশের কেউ এই রেকর্ড ভাঙলে আফসোস থাকবে না বলে জানিয়েছেন এক সময়ের এই গতি তারকা। উপমহাদেশে জসপ্রীত বুমরা, নাসিম শাহদের পাশাপাশি তাসকিন আহমেদ, নাহিদ রানারা বেশ ভালো করছে। আমি চাই আমার রেকর্ডটা এদের মধ্যে কেউ ভাঙুক, আমার মতোই ভয়ঙ্কর বোলিং করুক। আমি চাই পেসাররা প্রতিটা মুহূর্ত উপভোগ করুক। প্রচণ্ড ব্যস্ততা থাকলেও সুযোগ পেলে বাংলাদেশের ক্রিকেটে অবদান রাখার ইচ্ছা ব্যক্ত করলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত এই তারকা। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের অধীনে কোনো প্রতিযোগিতায় অংশ নেবে না ঢাকার বিদ্রোহী 44টি ক্লাব। তাদের বাদ দিয়ে প্রথম বিভাগ লিগে যে ওয়াক ওভারের ছড়াছড়ি, সেটা হাস্যকর পরিস্থিতি তৈরি করেছে বলে দাবি তাদের। ধানমন্ডি ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ক্রীড়া সংগঠকরা। প্রথম বিভাগ ক্রিকেটের 2 দিনে ওয়াক ওভার পেয়েছে 7টি ম্যাচ। 2টি ম্যাচ খেলা হলেও এক ম্যাচে মাঠে আসেনি দু দলের কেউই। তাদের নিয়ম অনুযায়ী অবনমন হয় 8 দলের, যা গঠনতন্ত্রের বিপক্ষে বলে দাবি সংগঠকদের। ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্লাবগুলোর দূরত্ব তৈরি হওয়ার মূল কারিগর হিসেবে সহসভাপতি ফারুক আহমেদকেই দায়ী করছেন তারা। এছাড়া সিসিডিএম এর চেয়ারম্যান আদনান রহমান দীপন ক্লাব ক্রিকেট নিয়ে বিভিন্ন মিথ্যাচার করছেন বলেও দাবি সংগঠকদের। অবিলম্বে এই বোর্ড ভেঙে পুনরায় নির্বাচন চায় তারা। পূর্বে যে সমস্ত কারচুপিগুলি করেছে, যে পন্থায় তারা এই নির্বাচনটা সম্পন্ন করেছে, প্রত্যেকটি স্টেপে ছিল ভুলে এবং প্রতারণার আশ্রয় নিয়ে। সুতরাং এই বোর্ডকে আমরা কখনো বৈধ বোর্ড বলে স্বীকার করি না। এই বিসিবি অবৈধ এবং এর আন্ডারে আমরা কোনোভাবেই যেতে চাই না। ফুটবল, সাডেন ডেথে গণবিশ্ববিদ্যালয়কে হারিয়ে ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি AIUB। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হওয়ার পর টাইব্রেকারে 5 শটেই সাফল্য পায় দুদল। তবে সাডেন ডেথে 7-6 ব্যবধানে জয়ের উল্লাসে মাতে AIUB। ফাইনাল শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইস্পাহানি গ্রুপের পরিচালক ইমাদ ইস্পাহানি। এ সময় গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আবুল হোসেন, ইস্পাহানি টি-20 লিমিটেডের বিপণন মহাব্যবস্থাপক ওমর হান্নান, জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুদ্দিন চুন্নু, শফিকুল ইসলাম মানিক, আলফাজ আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন। ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় 2023 সালে 32টি দল নিয়ে এই প্রতিযোগিতা শুরু করলেও এবার অংশ নিয়েছিল 44টি দল। এ ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।